ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর চিঠি প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। চিঠি প্রবন্ধটি আলোচনা করার পূর্বে প্রথমে আমরা চিঠি প্রবন্ধটির উৎস সম্পর্কে জেনে নেব। অর্থাৎ স্বামী বিবেকানন্দ লিখেছেন চিঠি প্রবন্ধটি, তো তার কোন মূল প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে চিঠি প্রবন্ধটি। তো উৎস সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই বলবো যে পাঠ্য চিঠি প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থের সপ্তম খণ্ডে আছে। এই গ্রন্থে এটি 360তম চিঠি, অর্থাৎ বাণী ও রচনা গ্রন্থের 360তম চিঠি হচ্ছে এই আমাদের আলোচ্য চিঠি প্রবন্ধটি। ঠিক আছে। আর গ্রন্থটির প্রকাশক হচ্ছেন স্বামী বিশ্বশ্রয়ানন্দ এবং প্রকাশন সংস্থা হচ্ছে উদ্বোধন কার্যালয়। তাহলে দেখো যে আমাদের আলোচ্য চিঠি প্রবন্ধটি মূল গ্রন্থের নাম হচ্ছে বাণী ও রচনা, আর এই গ্রন্থের 360তম চিঠি হচ্ছে আমাদের আলোচ্য চিঠি প্রবন্ধটি। আর এর প্রকাশক হচ্ছেন স্বামী বিশ্বশ্রয়ানন্দ ও প্রকাশন সংস্থা হচ্ছে উদ্বোধন কার্যালয়। ঠিক আছে। স্বামীজির লেখা মোট 576টি চিঠি পাওয়া গেছে। এর মধ্যে 153টি চিঠি বাংলা ভাষায়, 418টি চিঠি ইংরেজিতে, 3টি সংস্কৃতে এবং 2টি ফরাসি ভাষায় রচিত হয়েছে। ঠিক আছে। তাহলে আমরা উৎস সম্পর্কে জেনে নিলাম যে এর মূল গ্রন্থের নাম হচ্ছে বাণী ও রচনা। এটি হচ্ছে এই গ্রন্থের 360তম চিঠি। এর প্রকাশক হচ্ছেন স্বামী বিশ্বশ্রয়ানন্দ আর প্রকাশন সংস্থা হচ্ছে উদ্বোধন কার্যালয়। স্বামীজি মোট 576টি চিঠি লিখেছিলেন। এর মধ্যে 153টি হচ্ছে বাংলায়, 418টি ইংরেজিতে, 3টি সংস্কৃতে আর 2টি ফরাসি ভাষায় রচিত। ঠিক আছে। এবার আমরা যাব প্রাবন্ধিকের পরিচয় সম্পর্কে জানবো। প্রাবন্ধিককে স্বামী বিবেকানন্দ। ঠিক আছে। তোমরা সকলেই স্বামী বিবেকানন্দের নাম শুনেছো। স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতে হিন্দু নবজাগরণের অন্যতম পথিকৃৎ এবং ব্রিটিশ শাসনাধীন ভারতে জাতীয়তাবাদী ধারণার অন্যতম প্রবক্তা। পাশ্চাত্য জগতে ভারতের সনাতন বেদান্ত এবং যোগ দর্শনকে পরিচিত করে তোলার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্বামী বিবেকানন্দের। ঠিক আছে। এবার তার জন্ম এবং শৈশব সম্পর্কে জানবো। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার সিমলাপল্লীর দত্ত পরিবারে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হচ্ছে বিশ্বনাথ দত্ত আর মায়ের নাম হলো ভুবনেশ্বরী দেবী। বিশ্বনাথ দত্ত ছিলেন সেকালের বিখ্যাত অ্যাটর্নি এবং শৈশবে বিবেকানন্দ বীরেশ্বর বা বিলে নামে পরিচিত ছিল। অনেক সময় প্রশ্ন থাকে যে স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম কি ছিল, তখন কি বলতে হবে যে বীরেশ্বর বা বিলে, কিন্তু তার পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ। ঠিক আছে। আর সন্ন্যাস গ্রহণের পরে তার নাম হয় স্বামী বিবেকানন্দ। এই নামেই জগৎবাসীর কাছে তিনি পরিচিত। শৈশব থেকেই তিনি অত্যন্ত মেধাবী এবং প্রখর বুদ্ধির অধিকারী ছিলেন। এরপরে তার ছাত্র জীবন সম্পর্কে জানবো। কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরে প্রেসিডেন্সি কলেজ ছেড়ে দিয়ে ভর্তি হন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমানে যেটা স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত। এই প্রতিষ্ঠান থেকে 1884 খ্রিস্টাব্দে তিনি বিএ পাশ করেন। তিনি আইন পড়তেও শুরু করেছিলেন, কিন্তু পিতার মৃত্যুর পর আর্থিক অনটন দেখা দেওয়ায় তার সেই আইন পড়া বন্ধ হয়ে যায়। ছাত্রজীবনে তিনি সাধারণ বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গীত এবং ব্যায়ামও যথেষ্ট পারদর্শী ছিলেন। এরপরে আসবো তার আধ্যাত্মিকতা এবং কর্মজীবন সম্পর্কে জানবো। স্বামী বিবেকানন্দ যখন FA ক্লাসের ছাত্র ছিলেন তখন শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে তার পরিচয় হয়। তোমরা স্বাভাবিকভাবেই জানো যে স্বামী বিবেকানন্দের গুরুদেব কে ছিলেন? শ্রী শ্রী পরম হংসদেব রামকৃষ্ণ। ঠিক আছে। তো শ্রী রামকৃষ্ণের ব্যক্তিত্ব তাকে গভীরভাবে আকৃষ্ট করে। তিনি শ্রী রামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন। 1886 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর তার গুরু ভাইদের সহায়তায় তিনি বরানগরে শ্রী রামকৃষ্ণ মঠ স্থাপন করেন। এরপর 1890 খ্রিস্টাব্দে তিনি পরিব্রাজক রূপে ভারত ভ্রমণে বের হন। এই সময় তিনি একদিকে যেমন ভারতবর্ষ ও ভারতবাসীদের প্রত্যক্ষভাবে জানার চেষ্টা করেন, তেমনি অন্যদিকে নানান শাস্ত্র অধ্যয়ন করেন। এছাড়া 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় যোগ দেবার জন্য তিনি আমেরিকা যাত্রা করেন। সেখানে হিন্দু ধর্ম বিষয়ে বক্তৃতা দিয়ে তিনি বিদেশিদের শ্রদ্ধা অর্জন করেন। তিনি বেশ কিছুকাল আমেরিকা এবং ইউরোপে অবস্থান করেন। ঠিক আছে। এরপর ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার সময় মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের সঙ্গে পরিচয় হয় স্বামীজির। এই যে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, এর প্রসঙ্গ আমরা এই চিঠি প্রবন্ধের প্রথমেই পাবো। তো এর আলোচনা আমি পরে আসছি। ঠিক আছে।
আর এই স্বামী বিবেকানন্দের একজন সব থেকে প্রিয় শিষ্যা ছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল, ঠিক আছে, বা মিস নোবেল। মিস নোবেল নিয়মিত স্বামীজির বক্তৃতা শুনতেন এবং নানা প্রশ্ন করতেন। স্বামীজির জীবনই তাকে প্রকৃত জীবন পথের দিশা দেখায়। তিনি সংকল্প করেন ভারতবর্ষের মানুষের জন্য কাজ করবেন। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি ফিরে এলেন স্বদেশে। সে বছর তিনি রামকৃষ্ণ মিশন এবং 1899-এ বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি মিস নোবেল এলেন কলকাতায়। এই অগ্রগণ্যা শিষ্যাকে স্বামীজি নিজে গিয়ে স্বাগত জানালেন। ইনিই পরবর্তীকালে ভগিনী নিবেদিতা নামে পরিচিত হন, ঠিক আছে। এরপরে তার সমাজসেবা সম্পর্কে জানবো। স্বামী বিবেকানন্দ সমাজসেবায় যে আদর্শ স্থাপন করেছিলেন তার তুলনা মেলা ভার। তার রচনা এবং বক্তৃতায় দেশের যুব সম্প্রদায়ের মধ্যে সমাজসেবার অনুপ্রেরণা সঞ্চারিত হয়। তিনি মানুষকে বাদ দিয়ে ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক মুক্তির পথ অনুসন্ধান করেননি, অর্থাৎ তার কাছে মানুষই ছিল সবার উপরে, ঠিক আছে। তিনি বিশ্বাস করতেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত বাণী, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এরপর তার সাহিত্য কর্ম সম্পর্কে জানবো। স্বামী বিবেকানন্দ বাংলা ও ইংরেজিতে বহু গ্রন্থ রচনা করেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, এছাড়া কর্মযোগ, ভক্তিযোগ প্রভৃতি। বাংলা সাহিত্যে চলিত ভাষা ব্যবহারের ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে। এরপরে তার জীবনাবসান সম্পর্কে জানবো। 1802 খ্রিস্টাব্দের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে স্বামী বিবেকানন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জন্মদিবসটি সারা ভারতে যুব দিবস হিসাবে পালন করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে তার জন্মদিবস কত আমরা জানি, 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। তো এই যে 12ই জানুয়ারি দিনটি, এই দিনটি আমাদের সারা ভারতবর্ষে যুব দিবস হিসাবে পালিত হয়ে থাকে, ঠিক আছে। তো এরপরে আমরা আমাদের আলোচ্য প্রবন্ধে প্রবেশ করব। তো আমাদের প্রবন্ধের দেখো নামই হচ্ছে চিঠি, অতএব নিশ্চয়ই এখানে চিঠির প্রসঙ্গ আসবে। আর এই চিঠি স্বামী বিবেকানন্দ লিখছেন তার বিখ্যাত অন্যতম প্রিয়তমা শিষ্যা কে, মিস নোবেল বা মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি পরবর্তীকালে ভগ্নী নিবেদিতা নামে পরিচিত হন। তাকে উদ্দেশ্য করেই তিনি চিঠি লিখছেন, ঠিক আছে। তো প্রথমেই চিঠির ওপরে খেয়াল করো, চিঠির ওপরে কি বলছে, আলমোড়া 29শে জুলাই, কি বলছে, আলমোড়া 29শে জুলাই 1997, ঠিক আছে। তো এর নিশ্চয়ই মানে আছে, অর্থাৎ এটা হচ্ছে তারিখ, যেই তারিখে তিনি চিঠিটি লিখছিলেন। আলমোড়া হচ্ছে একটা জায়গার নাম, ঠিক আছে। তো আলমোড়া সম্পর্কে আমরা জানবো আলমোড়া সম্পর্কে কি, আলমোড়া জায়গাটা কোথায়, হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত, বর্তমান উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন প্রদেশের অন্তর্গত। মানে আলমোড়া হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত, এটি উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন প্রদেশের অন্তর্গত, ঠিক আছে। তাহলে চিঠির যদি তোমাদের আসে যে চিঠি কত তারিখে তিনি চিঠিটি লিখেছিলেন, তাহলে কি হবে, 1897 খ্রিস্টাব্দের 29শে জুলাই। আর কোথায় বসে তিনি চিঠিটি লিখেছিলেন, আলমোড়ায় বসে, ঠিক আছে। আলমোড়া হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের অন্তর্গত একটি জায়গা, ঠিক আছে। তো এরপরে দেখো কি বলছে, কল্যাণিয়া মিস নোবেল, কি বলছে, কল্যাণিয়া মিস নোবেল। তো কল্যাণিয়া কখন কথাটা প্রযুক্ত হয় বলো তো, চিঠিতে কম বয়সী মেয়েদের সম্বোধন করার স্ত্রীবাচক শব্দ হচ্ছে কল্যাণিয়া। যেহেতু তিনি ভগ্নী নিবেদিতা, আর ভগ্নী নিবেদিতা একজন স্ত্রী ছিলেন, তো তাকে সম্বোধন করার ক্ষেত্রে যেহেতু ছোট, তার প্রিয়তমা ছিলেন, এই জন্যই তিনি তাকে তার প্রিয়তম শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন, শিষ্যাদের মধ্যে। তো এই জন্যই তিনি এই কথাটি ব্যবহার করেছিলেন। আর বয়সে ছোট মেয়েদের সম্বোধন করার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তিনি কি বলছেন, যে কল্যাণিয়া মিস নোবেল। এবার কি বলছে দেখো, টার্ডির একখানি চিঠি কাল পেয়েছি, ঠিক আছে। এটা হবে স্টাডি, ঠিক আছে, বানানটা একটু ভুল আছে, দন্তাস্বয় টয়াকার ডয়রে ফসি। তাহলে স্টাডির একটি চিঠি কাল পেয়েছি। আচ্ছা, এক্ষেত্রে আমি তোমাদের বলি, এই যে মিস নোবেল, মিস নোবেল সম্পর্কে আমরা একটু জেনে নেব, হ্যাঁ। তো দেখো নিচের দিকে আসো, নিচে কি বলছে দেখো, মিস নোবেল, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো মিস নোবেল সম্পূর্ণ নাম হচ্ছে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামীজির শিষ্যাদের মধ্যে অন্যতম এবং অগ্রগণ্যা। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এদেশে আসেন, ভারতের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন।
পাঠ্যচিঠিতে সেই প্রেক্ষাপটটি উল্লিখিত হয়েছে। ভারতে স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে এবং স্বাধীনতার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষা প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যা আজকে নিবেদিতা বিদ্যালয় নামে খ্যাত। তার লেখা উল্লেখযোগ্য বইগুলি হল দি মাস্টার অ্যাজ আই স হিম, ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ প্রভৃতি। তিনি 1911 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেন। তাহলে দেখো, এখানে আমরা জানলাম নোবেল সম্পর্কে, যে নোবেলের পুরো নাম হচ্ছে, মিস নোবেলের পুরো নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামীজির শিষ্যাদের মধ্যে অন্যতম অগ্রগণ্যা এবং অন্যতম প্রিয় ছিলেন নোবেল, যিনি পরবর্তীকালে ভগ্নী নিবেদিতা নামে পরিচিত হন। আর তিনি 1911 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেন। ঠিক আছে, তো দেখো যেখানে তিনি বলছেন যে কল্যাণিয়া মিস নোবেল, প্রথমেই বলছেন যে স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি। স্টাডি সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো স্টাডি কি বলছে, এখানে দন্তাস্বয় টয়াকার ডয়রে প্রহস্যি হবে। হ্যাঁ, তো কি বলছে যে মিস ইটি স্টাডি, ঠিক আছে। স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত। প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা তার সম্পর্কেও জেনে নিলাম। কি বললো যে স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। এটা কে কাকে বলছে? স্বামী বিবেকানন্দ তার শিষ্যা ভগ্নী নিবেদিতাকে বলছে, বা মিস নোবেলকে বলছে। কাল তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। ঠিক আছে, তাহলে কি বলছে যে কাল তার উত্তর পেয়েছি। তো এখানে দেখো আরেকটা নাম এসেছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গিয়ে মিস মুলার। হ্যাঁ, তো এই মিস মুলার সম্পর্কে আমরা একটু জেনে নেব। মিস মুলার সম্পূর্ণ নাম হচ্ছে মিস হেনরিয়েটা মুলার। 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন। বেলুড় মঠ স্থাপনের কাজে তাকে অর্থ সাহায্য করেছিলেন। দেখো প্রত্যেকের এক একটা ভূমিকা আছে। মিস নোবেল হচ্ছে তার প্রিয়তমা শিষ্যা। মিস স্টাডি কি করেছিলেন? তাকে বেদান্ত প্রচারের কাজে স্বামীজিকে সাহায্য করেছিলেন। আর মিস মুলার হচ্ছেন বেলুড় মঠ স্থাপন করেছিলেন স্বামী বিবেকানন্দ, সেক্ষেত্রে তাকে অর্থ সাহায্য করেছিলেন কে? মিস মুলার। তাহলে দেখো এখানে কি বলছে স্বামীজি, যে কাল তার উত্তর দিয়েছি, মানে যে চিঠিটি পেলাম তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। কাকে বলছেন? ভগ্নী নিবেদিতাকে বলছেন। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষদের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তাহলে দেখো স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে কার সঙ্গে তুলনা করেছেন? সিংহীর সঙ্গে তুলনা করেছেন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। তাহলে দেখো স্বামী বিবেকানন্দ কি বলছেন, যে তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত। এই কেল্টিক প্রসঙ্গে তোমাদের বলবো যে কেল্টিক হচ্ছে এক ধরনের ভাষা কেন্দ্রিক সভ্যতা। ঠিক আছে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ব্রিটেন সহ সমগ্র ইউরোপে জনপ্রিয় ছিল এই কেল্টিক সভ্যতা। আর তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি যে এই যে ভগ্নী নিবেদিতা, তিনি ছিলেন আয়ারল্যান্ডের মানুষ। ঠিক আছে, তো এই আয়ারল্যান্ডের মধ্যে আমরা এই কেল্টিক মানে এক ধরনের সভ্যতা, এটার পরিচয় পাই। তাহলে অবশ্যই ভগ্নী নিবেদিতাও ঠিক তার মধ্যেই পড়ে। তো তিনি কি বলছেন, যে সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কিন্তু বিঘ্নও আছে বহু। তো বিবেকানন্দ কি বলছেন, যে এক্ষেত্রে অনেক বাধা বিপত্তিও আছে। কেননা এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। স্বামী বিবেকানন্দ এক্ষেত্রে কি বলছে, যে যদি তুমি এদেশে আসো, দেখো প্রথমত বিবেকানন্দ তাকে বলছে যে এদেশে আসতে, কারণ এদেশে আমাদের সমাজে যে কতটা পিছিয়ে আছে, বিশেষ করে দুঃখ, কুসংস্কার, দাসত্ব এইসব দিক থেকে, এছাড়া বিশেষ করে নারীরা, এক্ষেত্রে তিনি কি বলছেন, যে
মানে এইখানে অবস্থা এতটাই খারাপ যে তুমি সেটা ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতীয় স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, ভয়েই হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। অর্থাৎ বিবেকানন্দ বলতে চাচ্ছেন যে শ্বেতাঙ্গরা যেমন, শ্বেতাঙ্গ বলতে ইউরোপীয় মানুষদের কথা বোঝানো হচ্ছে, মানে ইউরোপ বা ইংরেজদের, যাদের গায়ের রং সাদা তাদেরকেই শ্বেতাঙ্গ বলে। তো ওরা যেমন আমাদের দেশের মানুষদের ঘৃণা করে, তেমনি আমাদের দেশের মানুষেরাও ওদেরকে ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। অর্থাৎ বিবেকানন্দ এটাই বোঝাতে চাচ্ছেন যে তুমি যদি এই দেশের জন্য কিছু করতেও চাও, সেটাকে তারা কি মনে করবে? খামখেয়ালি মনে করবে, এবং তুমি যেই কাজই করো না কেন তোমার প্রত্যেকটি কাজের দিকেই তাদের কি চোখে দেখবে? সন্দেহের চোখে দেখবে। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশের প্রায় সব জায়গার শীতই তোমাদের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে তো সর্বদা আগুনের হলকা চলছে। অর্থাৎ এখানকার জলবায়ু কেমন সেই সম্পর্কেও তিনি স্পষ্ট ধারণা ভগ্নী নিবেদিতাকে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাবার উপায় নেই। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে পবিত্র হতে সাহস করো, মানে যদি তুমি এই কর্মে যোগদান করতে সাহস করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই। তুমি আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমার সাহায্য করব। ঠিক আছে, কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কর্মে কখনো বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয়ই জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তাহলে দেখো বিবেকানন্দ কি বলছে, যে তোমার কাজে করার পূর্বে যদি আগে যে কোনো কাজ করবে তার আগে ভালো করে চিন্তা করো, আর তারপর কাজের পরে যদি কোনো ক্রমে তুমি বিফল হও কিংবা কখনো কর্মের মধ্যে বিরক্তি আসে, তখন আমার দিক থেকে নিশ্চয়ই জেনো যে আমি সবসময় তোমার পাশেই আছি। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো, মরদ কি বাত হাতি কা দাঁত। এই লাইনটা দেখো কি বলছে, দেখো কি বলছে যে মরদ কি বাত হাতি কা দাঁত। ঠিক আছে, তাহলে এই যে লাইনটা, এর অর্থ জানো কি বলছে? এর অর্থ হচ্ছে, এটা একটা হিন্দি প্রবাদ, এর অর্থ হলো পুরুষের কথা হাতির দাঁতের মতো। অর্থাৎ হাতির দাঁত একবার বের হলে যেমন ভেতরে ঢোকে না, তেমনি পুরুষের মুখ থেকে বের হওয়া প্রতিশ্রুতির কোনো নড়চড় হয় না। তাহলে কি বলছে দেখো, একবার বেরোলে আর ভেতরে যায় না, খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। অর্থাৎ বিবেকানন্দ ভগ্নী নিবেদিতাকে বলে দিতে চাচ্ছেন যে তুমি আগে যে কোনো কাজ করবে তা আগে বিশেষভাবে চিন্তা ভাবনা করে করো, তারপর কাজ করার পরে যদি তুমি বিফল হও বা কর্মে কখনো বিরক্তি আসে, তাহলে তুমি নিশ্চয়ই জেনো যে আমি সব সময় তোমার পাশেই থাকবো। এক্ষেত্রেই তিনি এই কথাটি ব্যবহার করেছেন যে মরদ কি বাত হাতিকা দাঁত। ঠিক আছে, আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে তোমাকে চলবে না। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা। কি বলছে, যে তার নিজের ভাবে মিস মুলার চমৎকার, মানে মিস মুলার নিজেকে খুব চমৎকার মহিলা হিসেবে ভাবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী, আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। মানে তিনি টাকা জিনিসটাকে অগ্রাধিকার দিয়ে থাকে। কে দিয়ে থাকে? মিস মুলার। এই মনোভাব তার অজ্ঞাতসারেই বারবার মাথা তুলেছে, এবং দিন কয়েকের মধ্যে তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। কার সঙ্গে? মিস মুলারের সঙ্গে। কাকে বলছেন? নিবেদিতাকে বলছেন। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন, তোমার ও নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদের জন্য। এটা অবশ্য তার সহৃদয়তা এবং অমায়িকতার পরিচায়ক। অর্থাৎ আমরা মিস মুলারের মধ্যে দুটো দিকই পাচ্ছি, ইতিবাচক দিকও পাচ্ছি, নেতিবাচক দিকও পাচ্ছি। ঠিক আছে, তারপরে কি বলছে, কিন্তু তার মঠাধ্যক্ষা সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না, তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। অর্থাৎ তার ভালো দিক হচ্ছে, দেখো মিস মুলারের চরিত্রের দুটো ভালো দিক হচ্ছে তার এই সহৃদয়তা আর পরিচায়ক, মানে অমায়িকতার পরিচায়ক, আর অন্যদিকে হচ্ছে রুক্ষ মেজাজ আর অদ্ভুত অস্থির চিত্ততা। ঠিক আছে,
এই বোঝাচ্ছে। কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। কাকে বলছেন? নিবেদিতাকে বলছেন। তারপরে দেখো কি বলছে, মিসেস সেভিয়ার নারীকুলের রত্নবিশেষ। তো এবার আমরা জানবো মিসেস সেভিয়ার সম্পর্কে। হ্যাঁ, তো দেখো নিচের দিকে আসো। মিসেস সেভিয়ার ক্যাপ্টেন JH সেভিয়ারের স্ত্রী, স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা। বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্বামীজির ইচ্ছা ও অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। এরপর 1931 খ্রিস্টাব্দে কি বলছে, যে স্বামীজি, দেখো ভালো করে খেয়াল করো, ক্যাপ্টেন JH সেভিয়ারের স্ত্রী, স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা, বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্বামীজির ইচ্ছা এবং অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি বহু বছর, এটা মালবর্তী হবে না, এটা মায়াবর্তী হবে, ঠিক আছে, মায়াবতী হবে, মায়াবতী ও শ্যামলাতালে বাস করেন। রামকৃষ্ণ সংঘে মাদার নামে পরিচিত ছিলেন। এরপর 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের মৃত্যু হয়। কত খ্রিস্টাব্দে? 1931 খ্রিস্টাব্দে। তো এরপরে দেখো, যেখানে ছিলাম, মিসেস সেভিয়ার কি বলছে বিবেকানন্দ, যে মিসেস সেভিয়ার হচ্ছেন নারীকুলের রত্ন বিশেষ, মানে অত্যন্ত ভালো মনের মানুষ, এত ভালো, এত স্নেহময়ী তিনি। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না। ঠিক আছে, এরপরে আমরা জানবো সেভিয়ার দম্পতি সম্পর্কে, আমি প্যারাটা আলোচনা করে নিতে চাই। তারপরে দেখো কি বলছে, এই সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না, এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না। একমাত্র সেভিয়াররাই আমাদের ওপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেননি, কিন্তু তাদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো, এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে, কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। কাকে বলছেন? ভগ্নী নিবেদিতাকে বলছেন যে তোমাকে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে। তো এবার আমরা জানবো সেভিয়ার দম্পতি সম্পর্কে, কারণ এতক্ষণ আমি মিসেস সেভিয়ার সম্পর্কে জানলাম, এবার সেভিয়ার দম্পতি সম্পর্কে দেখো কি বলছে। ক্যাপ্টেন JH সেভিয়ার এবং তার স্ত্রী মিসেস সেভিয়ারের কথা বলা হয়েছে। মিসেস সেভিয়ার প্রসঙ্গ আমরা আগেই জেনেছি। স্বামীজির ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে সেভিয়ার দম্পতি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। 1900 খ্রিস্টাব্দে মায়াবতীতে ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যু হয়। তাহলে দেখো 1900 খ্রিস্টাব্দে মায়াবতীতে ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যু হয়, আর 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের মৃত্যু হয়। ঠিক আছে, তো এরপরে দেখো, আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড আর বস্টনের মিসেস বুল, এদের সম্পর্কেও জানবো আমরা নিচে, কিন্তু আলোচনা করে নিচ্ছি। ঠিক আছে, কি বলছে, আমেরিকার সংবাদে জানলাম যে, কে বলছে? স্বামী বিবেকানন্দ বলছে, আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড এবং বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছো। সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলা মিসেস বুলের বয়স প্রায় 50। প্যারি ফ্যাশন মানে প্যারিসের নাম তোমরা শুনে থাকবে, সেই প্যারিসকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো বলছে যে সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি মিসেস বুলের বয়স প্রায় 50। তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তারা ইউরোপ হয়ে দেশে আসছেন। সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। তাহলে তিনি নিবেদিতাকে কার সঙ্গে আসতে বলছেন? মিস নোবেলকে, মিস ম্যাকলাউড এবং বস্টনের মিসেস বুল, এদের সঙ্গে আসতে বলছেন। তাহলে কি বলছেন, যে তুমি যদি ওদের সঙ্গে আসো তাহলে তোমার পথের যে একঘেয়েমি সেটা দূর হয়ে যাবে। মিস্টার স্টার্ডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি, কিন্তু চিঠিটি বড় শুদ্ধ এবং প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। অনন্ত ভালোবাসা জানবে। ইতি সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ সম্পাদিত। ঠিক আছে, তো এরপরে আমরা নিচে দুজন সম্পর্কে একটু জেনে নিই। মিস ম্যাকলাউডকে, সম্পূর্ণ নাম মিস
জোসেফাইন ম্যাকলাউড স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে অন্যতমা। তিনি সবসময় স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন। তার জীবন স্বামীজির চিন্তা, ভাবনা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিল। স্বামীজি তাকে জো বলে ডাকতেন। তিনি বহুবার বেলুড় মঠে এসেছেন। 1949 খ্রিস্টাব্দে আমেরিকার হলিউড শহরে তার মৃত্যু হয়। এরপরে আমরা জানবো মিসেস বুল সম্পর্কে। সম্পূর্ণ নাম হচ্ছে সারা বুল। নরওয়েবাসী বিখ্যাত বেহালাবাদক মিস্টার অলি বুলের স্ত্রী স্বামীজির শিষ্যা। অনেক চিঠিতে স্বামীজি তাকে মা বা ধীরামাতা বলে সম্বোধন করেছেন। তিনি বেলুড় মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেছিলেন। এছাড়া অন্যান্যভাবেও তিনি এদেশে এবং পাশ্চাত্যে স্বামীজিকে সাহায্য করেছিলেন। ঠিক আছে, তো এই হলো চিঠি প্রবন্ধের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।